$50,000 আসে, কিন্তু সে এই টাকাটা মালয়েশিয়াতে সে নিতে পারে, হি হ্যাজ আ রাইট। এই টাকাটা সে নিউ ইয়র্কেতে যে কোনো অ্যাকাউন্ট, অর্থাৎ ইউটিউবকে যে কোনো অ্যাকাউন্টে দেবে সেই অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হবে। ওদের যে একটা ভয় থাকতো যে বাংলাদেশে আসলে এটাকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, সেই জায়গাটা সরকার মুক্ত করে দিয়েছে। ফলে আমি মনে করি, আপনার কি মনে হয় বিদেশি ইউটিউবার যারা যারা ইউটিউবে অনেক কিছু বলে পয়সা কামাতেন, তারা কি এখন তাদের টাকাগুলি বাংলাদেশে পাঠাবেন দেশপ্রেমের অংশ? না, ওরা তো পাঠাবে না। আমি হচ্ছে বাংলাদেশে বসে অনেক আপনি দেশপ্রেমিকের না দেশে টাকা পাঠানোর কথা? না না না, আপনার এখানে মূল ব্যাপার বিদেশে থেকে ওনাদের অনেক দেশপ্রেম না। আমরা যাদেরকে আমরা যারা আছি, আমরা যাদেরকে ইল্লু পিঙ্কু বলি, তা আমরা যাদেরকে ইল্লু পিঙ্কু বলি, তো এই মানুষগুলো বেসিক্যালি একটা শ্রেণীর শত্রু, জাত শত্রু। এবং এদের, আপনি যেহেতু ডাক্তার মানুষ, সম্ভবত এদের ডিএনএতে কোনো প্রবলেম আছে, ডিএনএতে প্রবলেম আছে। এইভাবে একটা মানুষ প্যাথোলজিক্যালি বাংলাদেশ বিরোধী হতে পারে, বাংলা ভাষা বিরোধী হতে পারে, বাংলা জাতিসত্তা বিরোধী হতে পারে। ওরা বিদেশে থেকে মনে হচ্ছে যে এই দেশটা এমন একটা খারাপ দেশ। খুশি হয়ে গেছিলাম যে ওনারা দেশে টাকা পাঠাবেন, কারণ ওইটি বলতেছি এখন আমাদের আপনি সেটা হলো যে আমার কাছে মনে হচ্ছে যে ট্যাক্স ফ্রি ইনকাম তো খুব কঠিন ব্যাপার। জনাব তারেক সাহেব যদি এই সমস্ত বাইরে থেকে যারা এই ধরনের লোকজন গুজব ছড়াচ্ছে, তাদেরকে যদি বলা হতো যে তাদেরকে ভিভিআইপি প্রোটোকল দেওয়া হবে, এসএসএফ দেওয়া হবে, তবু তারা বাংলাদেশে আসুক, এবং রাষ্ট্রের পক্ষ থেকে প্রতি মাসে তাদেরকে 1 কোটি করে টাকা ভাতা দেওয়া হবে যে বাবা গো তোমরা এগুলো বন্ধ করো, তবু এটা তাদের জন্য উপকার হবে। এর কারণ হলো এরা এই শ্রেণীর শত্রুটা এমন একটা পর্যায়ে চলে গেছে, পার্লামেন্টে এখন এদের জন্য আলাদা আইন করতে হচ্ছে। এই অল্প 4-5 জন লোকের জন্য পার্লামেন্ট এখন তাদের আমরা যে আইসিটি অ্যাক্ট নিয়ে এত আন্দোলন করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি, এখন এদের এই প্রোপাগান্ডা বন্ধ করার জন্য সরকার আবার নতুন আইন প্রয়োগ করতে যাচ্ছে। তো সেই দিক থেকে আমি মনে করি যে আমাদের ডিজিটাল সেক্টরে যদি সরকার অ্যাজ এ হোল সবাইকে এক্সপার্ট বানিয়ে ফেলে এবং সমস্ত মানুষ যদি সচেতন হয়ে যায় এবং এই বিষয়গুলো যার যার কাজ করার ব্যস্ত থাকে, তখন এই ধরনের প্রোপাগান্ডা মেশিন যারা আছে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আপনি ধরেন মানুষ গুজব শুনে কখন, যখন তার কোনো কাজ থাকে না, তার কোনো চিন্তা থাকে না, তার কোনো এডুকেশন থাকে না, পড়াশোনা থাকে না। একটা বিখ্যাত ভদ্রলোকের ওই লোকের আমার নামটা মনে নেই, তিনি বলছেন যে সেই মানুষকে কখনো ভয় পেও না, যার একটা খুব বড় লাইব্রেরি আছে, অনেকগুলো বই আছে এবং সেই বইগুলো সে পড়াশোনা করে, তাকে কোনো ভয় পাওয়ার দরকার নাই। কিন্তু একজন মানুষ, তার বাসায় একটা বই আছে এবং সেই বইটাকে সে খুব যত্ন করে রাখে এবং মনে করে এটা পবিত্র বই, এবং সেই বইটা সে পড়ে না, সে বইটা পড়ে না, শুধুমাত্র পবিত্র, তাকে জমের মতো ভয় পাও। তা আমাদের দেশের এখন যা কিছু হচ্ছে, ইগনোরেন্স থেকে বেশিরভাগ প্রবলেমগুলো হচ্ছে। আপনি মনে করেন অজ্ঞতা থেকে অনেক কিছু হচ্ছে? অনেক অজ্ঞতা থেকে অনেক কিছু হচ্ছে। সেই অজ্ঞতা দূর করার জন্য তো বাজেটে শিক্ষা খাতে অনেক শিক্ষা খাতে বাজানো হয়েছে, এবং এখন মূল ব্যাপার হলো শিক্ষা খাতের যেটা ম্যানুয়াল, যে ধরুন আমরা পড়ছি আগে যেমন রুমালে লিখতো, গাছের পাতা নড়ে ছড়ে তোমার কথা মনে পড়ে, যাও পাখি বলো তারে সেজন্য ভুলে না মরে। এখন ওই জিনিসগুলো এখন আর সে ম্যানুয়াল পর্যায়ে নেই, এখন ডিজিটাল পর্যায়ে যে জিনিসগুলো আসছে, সেই ডিজিটাল টেকনোলজি, সেই ডিজিটাল এডুকেশন, পুরো জিনিসটাই সরকার এখানে প্রমোট করেছে। আপনার কি মনে হয় ইউটিউব, ফেসবুক বা অন্য কোনো জায়গা থেকে যদি কেউ আয় করেন অথবা ফ্রিল্যান্স করেন, যারা বিদেশে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে, ওডেস্ক আছে, আরো বিভিন্ন জায়গা আছে, কেউ লেখেন, কেউ রিভিউ লেখেন, কেউ বিভিন্ন ওয়েবসাইট মেইনটেনেন্স হয়, বাংলাদেশ থেকে হয়, ডিজাইনিং হয়, নানান কাজ হয়, যত ধরনের ডিজিটাল সেবা আছে সেগুলো কিন্তু আমাদের ছেলেমেয়েরা দেন, দিন রাত জেগে তারা কাজ করেন। তো এইখানে যে 18 ঘন্টা পরিশ্রম একটা সুবিধা দিয়েছেন সরকার, এটা কতটুকু আসলে উপকার করবে আমাদের? আমি মনে করি যে এটা ভালো করেছেন, কারণ সে তো বিদেশ থেকে বাংলাদেশের জন্য টাকা আর্ন করছে, এটা তো আপনি তো তার তেমন কোনো কিছু দিচ্ছেন না, আপনার ইনফ্রাস্ট্রাকচার ইউজ করছে হয়তো, সেটার জন্য তো সে পে করে। সে তার যদি বিদেশ থেকে আনে, আপনি আনার ক্ষেত্রে কখনো প্রতিবন্ধকতা তৈরি করা উচিত। রাইট। আনার ক্ষেত্রে আপনি দেওয়ার ক্ষেত্রে করেন যা কিছু করেন, কিন্তু আনার ক্ষেত্রে যদি প্রতিবন্ধকতা তৈরি করেন, তাহলে তো দেশের দেখা যাবে যে রিজার্ভের আপনার ঘাটতি দেখা দিয়েছে। এখন আগে শেখ হাসিনার আমলে বিদেশ থেকে যারা টাকা দিত প্রবাসীরা, তাদের একটা ভালো ইনসেন্টিভ দিত। ওই ইনসেন্টিভ আমি জানি না এখন কি করছে, ওইটা ইনসেন্টিভ কি আগের মধ্যে না দেয় না। তারেক রহমান বলেছেন যে এই যে আমরা একটা কথা বলছিলাম, এটা বাংলাদেশি, অস্ট্রেলিয়ান বাংলাদেশি যে অবকাঠামোগত
মতো সুবিধা এখানে পাবে না বলে সে ইন্ডিয়া ইন্ডিয়াতে 30 বিলিয়ন বিনিয়োগ করতেছে। কত বড় চিন্তা করেন, তাহলে আমরা অবকাঠামোগত সুবিধা তাকে দিতে পারছি না যে 500 শুধু কি অবকাঠামো, আমাদের দেশে কি অন্যান্য জিনিসগুলো ঠিক আছে? মানে না 5 গিগা ওনারা কি শুরুতে কখনো চিন্তাই করেছিলেন আমাদের এখানে বিনিয়োগ করবেন? আর এখন পর্যন্ত কাটাকাটি বন্ধ না, হয়নি। ভদ্রলোকের সঙ্গে কি আমাদের বিডার কোনো যোগাযোগ আমি হয়েছিল? ওই জায়গায় আসতেছি। দেখেন ইউনুস ভাড়া করে করে কত লোক আনলো, বিডার অমুকের আর তমুকের, বিশেষজ্ঞ কি সেমিনার করলো, অমুক করলো তমুক করলো, কিন্তু বাংলাদেশি লোক যে বিনিয়োগ করতেছে ইন্ডিয়াতে, কত বড় অপমান এটা আমাদের জন্য। এর থেকে বড়, এবং সেই বিশেষজ্ঞ কিন্তু এখন এই সরকারও পাল্টেছে তারে, অথচ আমাদের টাকা আমাদের দেশি বিনিয়োগ করে বাইরে, কারণ এখানে সে অবকাঠামোগত সুবিধা পাচ্ছে না, নীতিগত সুবিধা পাচ্ছে না। সো এবং সরকার তারেক রহমান এখন বলছেন যে যারা এরকম বিনিয়োগ করবে তাদের ইনসেন্টিভ দিবে 1.5%, যারা বিনিয়োগ আনবে তাদেরকে, বিনিয়োগ যে আনবে তাকে এটা কি বলে, দালালি দেওয়া হবে। দালালি শব্দটার আরো কমিশন, হ্যাঁ আমি সরি ফর ল্যাঙ্গুয়েজ, আমি শব্দটা পাচ্ছিলাম না। তো কমিশন দেওয়া হবে। তো কমিশন দিলে কি আর আসবে বলেন বিনিয়োগ তো হতে হবে। সে 5 গিগার একটা যে করতে যাচ্ছিল, এটা কি বলে, ডেটা সেন্টার করতে যাচ্ছিল, যে হাব এখানে তৈরি করবে, তার থেকে বিভিন্ন জন কিনবে। সেই জায়গা সেই ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা তাকে দিতে পারতাম, তাহলে তো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দরকার 3 থেকে 5,000 মেগাওয়াট প্রতি, মানে এক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, সেটা দেওয়ার ক্যাপাসিটি কি আমাদের আছে? সেইটাই বলছি, আমার তো ওই অবকাঠামো নাই, তাহলে সে বাইরে চলে যাচ্ছে। তো আমার ইনসেন্টিভ দিয়ে লাভ হচ্ছে না। আর আপনি যে কোয়েশ্চেনটা করেছিলেন যে এই ছেলেগুলো যারা এটা আর্ন করছে তাদের থেকে আপনি কেন, আমি পার্সোনালি আমি নিজে এটাকে আমরা অত্যন্ত একটা করতালি দিয়ে অভিনন্দন জানাই। পার্সোনালি আমি নিজেও দিচ্ছি 10%, সম্ভবত 10%, রনি নিজেও দিচ্ছে এটা, সম্ভবত 10%। আমি মনে হয় ডিজিটালি কোনো আয় করি না, 10% কেটে নেয়, 10% কেটে নেওয়া কিন্তু কম না। তো এটা যদি ডিজিটাল আয় নাই, এটা যদি ভাই আমরা হারাম ইনকাম করছি না, এটা হালাল ইনকাম, খুব কষ্ট করে ইনকাম করে, গালিও খেতে হয়। আনিসের জীবন তো হারাম হয়ে গেছে একদম। হালাল ইনকাম থেকে যদি টাকাটা নিয়ে যাচ্ছে, এটা তো ঠিক না। এটা আমাকে উৎসাহ দেওয়া হলো, আমি তাহলে ডিজিটাল আয় করার চেষ্টা করব, দেশের জন্য কিছু করার। আচ্ছা, একটা জিনিস আমার খুব জানার ইচ্ছা করে, যে টেলিভিশন স্টেশনগুলি যে সব ডিজিটালি ইউটিউব অন্য জায়গাতে তাদের রিল ছেড়ে দেয়, এরাও তো বিদেশ থেকে ডলার আনে। হ্যাঁ, প্রচুর। এইটাও কি রিয়াদ পাবে? একই পাবে, ব্যক্তি ফ্রিল্যান্সাররা পাবে, প্রাতিষ্ঠানিক ফ্রিল্যান্সাররা, প্রাতিষ্ঠানিক ইউটিউবাররা করমুক্ত হয়ে যাবে। সবাই হয়ে যাবে। বাহ, খুবই আনন্দের কথা। তাহলে টেলিভিশন বন্ধ করে দিয়ে সবাই ইউটিউবে প্রোগ্রাম খুলতে পারে না? টেলিভিশনগুলো তো এখন এখন তাই করছে। আমি যে রসিকতা করছি এটা কি আপনারা বুঝতে পারছেন? না, রসিকতা করে, বাট আমি সিরিয়াসলি জিনিসটা বলছি। আমি এই জায়গায় আমি একটা প্রথম আলোর মতো পত্রিকা তার এখন ডিজিটাল, এই জায়গায় আমি একটা কথা আছে, আপনি আগের প্রশ্নে যেটা করছিলেন যে গোলাম মাওলানা রনির সাথে আমি একটু দ্বিমত করছি এই জায়গায়। সে বলছে গুজব কেন ছড়ায়, গুজব কেন ছড়ায় কি বলছিলেন আপনি? গুজব ছড়ানোর মেইন উৎস কিন্তু ওইটা না। গুজব ছড়ানোর মেইন উৎস হচ্ছে তথ্যের বাধা দেওয়া, ওই তথ্য যথাযথ না থাকা। আমাদের আগের সরকার তথ্যে বাধা দিয়েছে বলে যে এই যে পিনাকি বা আদার্স যেগুলো অপতথ্য ছড়ায় ইয়েতে, তারা এই যে ছাগু সম্প্রদায়ের কাছে খুব পরিচিত হয়ে গেছিল এবং তাদের পীর মেনে গেছে, কারণ তারা এত মূল উৎস থেকে তথ্য পাচ্ছে না। আমাদের এই সরকারও সেটা করতে হবে, এদের ভাত এমনি মরে যাবে। কারণ আপনি যদি মেইন মিডিয়াগুলোতে, আমার মনে হয় না এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা অবশ্যই আশা করি সকলের আয় বাড়বে এবং আয়গুলি তারা না, আমি বলছি যে তথ্য, আমি সরকারের নীতির কথা বলছি। সরকার যদি তথ্য প্রবাহে বাধা না দেয়, মেইন স্ট্রিম মিডিয়াগুলো যদি অবাধে কথা বলতে পারে, তখন এই সমস্ত আগাছাগুলা এমনি বন্ধ হয়ে যাবে, গুজব যারা ছড়ায়। এবং এই জন্য বিশেষ আইনের দরকার হয় না তখন। আমরা 1 মিনিট পরে বিরতিতে যাব, তবে তার আগে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। বিনিয়োগ যদি বাড়াতে হয়, কারখানা যদি তৈরি করতে হয়, তাহলে তো এমএস রড লাগবে, কারণ ভবন তৈরি করতে, কারখানা শেড তৈরি করতে রডের অনেক ব্যবহার আছে। তাহলে নির্মাণ ব্যয় বাড়িয়ে দিলে তো আসলে স্থাপনার ব্যয় বাড়বে, সেক্ষেত্রে তো কারখানা তৈরির ব্যয়ও বাড়বে। এমএস রডের দাম বাড়িয়ে দিয়ে আসলে কার উপকার হবে? এটা আমরা বুঝতেছি না, হয়তো এটা যারা আছে, এটা তো একটা প্রস্তাবিত বাজেট। এখানে এগুলো যারা অ্যাসোসিয়েশন আছে তারা এটা নিয়ে আলোচনা করবে। 30 তারিখের পরে এগুলো নিয়ে 30 তারিখ পর্যন্ত এগুলো নিয়ে মানে হবে এবং অনেকগুলো সমন্বয় হবে। এখন আমাদের নির্মাণ শিল্পটা অনেক দিন ধরে মুখ থুবড়ে পড়ে আছে এবং রডের যে দাম আছে সেই দাম গত 2 বছরে মারাত্মকভাবে কমে গেছে। কমে যাওয়ার পরে কিন্তু মানুষ কিনছে না।
মানে অ্যাটলিস্ট হাজার হাজার ফ্ল্যাট তৈরি হয়ে আছে যেগুলো অবিকৃত অবস্থায় রয়েছে। ব্যাংকগুলো এখানে বিনিয়োগ করেছে, তারাও দেউলিয়া সেখানে আরো দাম বাড়লে এটা আরো বাড়বে। হ্যাঁ, এই যে এই বিষয়গুলো নিয়ে যারা আবাসন খাতের যারা লোকজন আছেন তারা অবশ্যই সরকারের সাথে বসবেন, কথাবার্তা বলবেন, এবং আমার কাছে মনে হচ্ছে যে এই ইটস নট এ হিউজ প্রবলেম, এই প্রবলেমগুলো সলভ করা সম্ভব। আরেকটা রসিকতা করি, ঢাকা শহরে একটা বড় সমস্যা, শুধু ঢাকা না সারা বাংলাদেশের বড় সমস্যা হচ্ছে এই ম্যানহোলের ঢাকনা আছে যে সেটা লোহার, এটা চুরি হয় এবং এটাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করা হয় কিন্তু চুরি হয়ে যায়। আর লোহার দাম বাড়লে তো ম্যানহোলের ঢাকনা আরো থাকবে না না, ম্যানহোলের কি হবে? আমি বলি এখন ম্যানহোলের এখানে আমাদের চিন্তা আসা হচ্ছে, ম্যানহোলের ঢাকনা যেমন পিভিসি মানে সিপিভিসি যেটা আমরা এখন ব্যবহার করে চায়নাতে, এটা কিন্তু স্টিলের সাথে আরও বেশি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী। তো কাজে এই ধরনের সিপিভিসি যদি ব্যবহার করা হয় ম্যানহোলের ঢাকনার ক্ষেত্রে, এটা তো এখন যেটা আছে ড্রেসের সুবিধা হবে, সরকার এখানে টেকনোলজি পরিবর্তন করতে আমাদের প্রশ্ন করে বিরতিতে যাই, সেটা হচ্ছে খেজুরের দাম কমবে। হ্যাঁ, এখন সৌদি আরব থেকে খেজুর আসলে কম দামে কিনবো আমরা, কিন্তু সৌদি আরব থেকে মধু আসে, এটার দাম বাড়বে। এক যাত্রায় পৃথক ফল, সৌদি আরব থেকে রওনা দিল, অস্ট্রেলিয়া থেকে আসবে মধু না যেখান থেকে আসুক বিদেশি মধু মানে দাম বাড়বে। তাহলে এক যাত্রায় পৃথক ফল হলো না, মানে সৌদি আরবের খেজুরের দাম কমবে আর সৌদি আরবের মধুর দাম বাড়বে। না, এটা নির্ভর করছে যে আপনি খেজুর উৎপাদন করেন মধু কি বিলাসী পণ্য? মধু বিলাসী পণ্য না, মধু আপনার দেশে উৎপাদন হয়, পর্যাপ্ত হয়, আপনি বাইরে থেকে আনবেন। আরো একটা ব্যাপার হলো যে আমাদের দেশ থেকে হাজার হাজার টন মধু এই ভারতের যে গোদরেজ বা অন্যান্য যে কোম্পানিগুলো খুব ওরা এখান থেকে নেয়, নিয়ে যা সে রিফাইন করে 3 গুণ দামে আবার আমাদের এখান থেকে বিক্রি করে, গড়ে 300 টাকা করে। আমাদের বাংলাদেশে বড় বড় যারা খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান তারা মধু কেন বিক্রি করে না? মধু হয়তো করবে আগামীতে। সেদিন একটা সময় তো বাংলাদেশে এপির যে মধু ছিল ওয়ান অফ দ্য ফাইনেস্ট মধু, আমার কাছে এখনো যেটা মনে হয় আমি যত অস্ট্রেলিয়ার মধু, সিঙ্গাপুরের মধু, হ্যাঁ ওই তো বলছি এপির মধু ছোটকালে যে খেয়েছি। সরকারের সময় এমপি টেমপি হয়েছিলেন। আচ্ছা, আমি জানি, কিন্তু এপির মধুটা আমার কাছে সবচেয়ে মানে মনে হতো। ইভেন ওই যে কুণ্ডেশ্বরী, তারপর শেষে আমাদের যে অন্যান্য যে সাধনা ঔষধালয়দের সবারই কিন্তু আলাদা একটা ইউনিট ছিল, মধু প্রস্তুত করা আলাদা একটা ইউনিট ছিল, এবং মধুর মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ড ছিল। এর মধ্যে একটা সবচেয়ে ভালো ব্র্যান্ড ছিল পদ্ম মধু। হ্যাঁ, ও পদ্ম মধু, মধুরসিক। হ্যাঁ, মধুর নাম ছোটকাল থেকে মধুরসিক। আমরা মধুরসিক গোলাম মোল্লা রনির সঙ্গে মধু নিয়ে আলাপ করতে করতে চলেন বিজ্ঞাপনে কত মধু আছে দেখে আসি। কিন্তু মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ অন্য বহু স্বাস্থ্য বিষয়ক যারা কাজ করেন তারা কিন্তু বলেছেন যে কোম্পানিগুলো সিরিয়াল মিরিয়াল কি বানায়, হ্যাঁ সেই সিরিয়াল মিরিয়াল কিন্তু শিশু খাদ্য না, সেগুলো হচ্ছে এক ধরনের শিশুদের 12টা বাজানোর, এগুলো হচ্ছে সব শিশুদের 12টা বাজানোর জিনিস। এগুলোর দাম কমিয়ে এগুলো খাওয়ানোতে কাকে উৎসাহ দেওয়া হবে এটা আসলে কেউ জানে না। যাই হোক, একটা জিনিস ভালো লেগেছে, অ্যালকোহলের দাম বাড়বে, সিগারেটের দাম বাড়বে, কাজু বাদামেরও দাম বাড়বে, হ্যাঁ খেজুরের দাম কমবে। এটা কি এই কারণে যে কাজু বাদাম অ্যালকোহলের সাথে খায়? এখন যারা মানে মদারু আছে তারা ভালো বলতে পারবে আর কি। হ্যাঁ, আমাদের জন্য চাল, ডাল, আটা, ময়দা, আলু, পেঁয়াজ এগুলো স্বাভাবিক দাম থাকে, এগুলো কিন্তু দাম কমবে কারণ এগুলোর ক্ষেত্রে শুল্ক প্রত্যাহার করা হয়েছে, আর আমরা চাই যে মূল্যস্ফীতি অনেক দাম কমিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, মূল্যস্ফীতির এবং মুদ্রাস্ফীতির এটা নিয়ন্ত্রণের মধ্যে থাকুক, যেন স্বস্তির একটা নিঃশ্বাস থাকে। ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস, মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল, বীজ সহ 60টি নিত্য পণ্যের উপর 60 উৎসে করের হার 5%, 2%, 1% কমিয়ে 0.5% করে দেওয়া হয়েছে। তাতে করে কিন্তু এই পণ্যগুলির উপরে শুল্ক ভার কমানো হয়েছে। বিদেশি মাংসের কথা তো বোধহয় বলা হয়েছে। বিদেশি মাংস তো আমাদের একটা চুক্তি আছে, ওটা আমেরিকাতে, ওটা তো শূন্য। হ্যাঁ, শূন্য। তাহলে ব্রাজিল থেকে যদি আসে মাংস তখন ট্যাক্স হবে, কিছু হওয়ার কথা আর কি, এখন ওটা আমরা জানি না। এটা ও শূন্য হওয়ার তো কথা না। ব্রাজিল থেকে যদি ধরেন গরুর মাংস আসে তাহলে তো আমরা 200 টাকা করে গরুর মাংস কিনতে পারবো, তাই? ব্রাজিল থেকে। আমেরিকাতে কিন্তু গরুর মাংসের দাম অনেক, আমেরিকাতে কিন্তু কেজি প্রতি প্রায় $12, $13। যাক, আমি জানি না, আমেরিকাতে জানি না, তবে আমি আমেরিকার যেমন $12.5 ওদের মার্কেটে $12.5। খেজুরের কথা বললেন না আপনি, কোয়ালিটি ওয়াইজ আমেরিকার খেজুর কিন্তু সৌদি আরবের খেজুরের চেয়ে বেটার, ফার বেটার। তাই নাকি? হ্যাঁ, মানে অনেক অনেক ভালো কোয়ালিটি সম্পন্ন, ওয়েল প্রসেসড, ওয়েল টেস্টি, এবং ভ্যারাইটি, এত চমৎকার ভ্যারাইটি আছে যেগুলো আপনার মাথা খারাপ হয়ে যাবে। তাহলে কি আমাদের আমেরিকান খেজুর খাওয়া উচিত? আমেরিকান খেজুর যদি আসে, যে লোকজন আনে, একটু প্রাইস হয়তো একটু বেশি হতে পারে বাল্কের, কিন্তু ওদের কোয়ালিটি সমস্ত কিছু জিরো ট্যাক্স দিয়ে আমেরিকান খেজুর আসলে বাংলাদেশের লোকজন দেখবেন যে পাগল হয়ে যাবে, যে না ঠিক আছে আরো খেজুর আসবে। আবার গরম মশলার দামও কিন্তু কমবে, জিরা, দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ সহ এবং ধনিয়া সহ এগুলোর উপর যে 5% শুল্ক ছিল এটা প্রত্যাহার করা হয়েছে। এটা ভালো, হোটেল রেস্টুরেন্ট এটা ভালো। তাহলে এটা ভালো। সোনার গয়নার উপর
কর কমেছে। হ্যাঁ, এটাও ভালো, কিন্তু মূল ব্যাপার হলো যে স্বর্ণ তো এখন একটা এরকম একটা দুর্লভ প্রোডাক্ট হয়ে গেছে। খুব অর্থনৈতিক সঙ্গতিপূর্ণ পরিবার না হলে বিয়ে শাদিতে বা ব্যক্তিগত ব্যবহারে এখন কেউ আর গোল্ড ব্যবহার করতে চায় না, আর স্বর্ণ ঘরে রাখাও বিপদ। কিন্তু আমাদের এখানে সোনার দাম যদি কমে যায় ভারতের বাজারের চেয়ে, তাহলে নাকি সোনা পাচার হয়। তাতে অসুবিধা নেই কি, আপনার এখানে তো অনেক দুবাইয়ের মতো রাষ্ট্র শুধুমাত্র তাদের ওই এলাকাটাকে একটা গোল্ডেন ট্রায়াঙ্গেল বানিয়ে বিশ্ব স্বর্ণ চোরাচালানির একটা কেন্দ্রীভূত বানায় তাদের ইকোনমিটাকে তারা টিকিয়ে রেখেছে। হোয়াট ইজ এ প্রবলেম? আনিস আলমগীর, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে বেশ কিছুদিন যাবৎ ব্যাংক নিয়ে অনেক টানাটানি চলছে। তারপরে আমাদের এখানে নানান বিষয়ে যে আদ্দিন হাসপাতালে নানান বিষয়ে আমাদের এখানে টানাটানির মধ্যে আজকে যেটি ঘটেছে সেটা হচ্ছে আদ্দিন হাসপাতালের লাইসেন্স ক্যান্সেল করা হয়েছে, এরকম একটা খবর চলে এসেছে। আদ্দিন হাসপাতাল তার লাইসেন্স হারিয়েছে। আপনার কি মনে হয় যে এটা কতটুকু ঠিক হলো, ভুল হলো, কি হলো? না, তাদের একটা সাজার দরকার ছিল, তো সেই সাজাটা চূড়ান্ত সাজা এটা হবে সেটা আমি অবশ্য মানি না, কারণ যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান তারা এই পর্যায়ে দাঁড়িয়েছে, মানে একটা অবকাঠামো তৈরি করেছে, তাদেরকে সাজা দিতে হবে, আর্থিক সাজা দিতে হবে। এমন আর্থিক সাজা দেওয়া উচিত যে তারা যাতে দৃষ্টান্তমূলক হয়, সেটা যাতে মনে রাখে। আপনি তারা যদি গলা টিপে মেরেই পেলেন তাহলে তার এটা কি দাঁড়ালো না কিছু। এটা তারা যেই অপকর্মটা করেছে, এই যে 6টা শিশুর যে মৃত্যু হলো, বা আরও মানে বলা হচ্ছে যে আরও বেশি ছিল, আমি শিওর না, যেটা মিডিয়াতে এসেছে সেটা হচ্ছে 6টা। তার থেকেও বড় বিষয় হচ্ছে এই আদ্দিন হসপিটালের কর্মীরা যেভাবে মিডিয়াকে আক্রমণ করেছে, যেভাবে ভাড়াটিয়া বাহিনী বানিয়েছে ওরা, এটা এক একটা দুর্বৃত্ত, ওদের আচরণগুলো ছিল দুর্বৃত্তপনার মতো। যে এই কোনো একটা সেবামূলক প্রতিষ্ঠান, এরকম হসপিটাল এরকম দুর্বৃত্ত পালবে, এটা তো হতে পারে না। মিডিয়াকে তারা কেন আক্রমণ করবে? মিডিয়া কি তাদের ওইখানে শত্রু হিসাবে গিয়েছিল? মিডিয়া কখন যায় যেখানে আপনি অপকর্মের প্রশ্ন আসে, সেখানে তারা সত্যটা কি সেটা জানানোর জন্য হয়। আপনি তো নিজেও ভিকটিম হতে পারেন, আপনার হয়তো নাও দোষ থাকতে পারে, সেই রকম সেটাও তো তুলে ধরার দায়িত্ব মিডিয়ার। শুধু আপনার প্রেস রিলিজ দিয়ে দেবে তা তো না। তো সেই জায়গায় তারা যেভাবে মিডিয়াকে আক্রমণ করেছে, সেটার জন্য তাদের একটা সাজার দরকার ছিল। এবং যে শিশুগুলো মারা গেল সেটার উপর একটা সাজার দরকার ছিল। কিন্তু আমি কোনো অবস্থাতে মনে করি না যে তাদেরকে প্রতিষ্ঠান বন্ধ করা আমি মনে করি না। তার সাথে অনেক অনেক লোক জড়িত আছে, ডাক্তার, নার্স, অনেক কর্মী জড়িত আছে, একটা এবং সেবামূলক একটা বিষয় আছে, ইনভেস্টমেন্ট আছে। আমি মনে করি তাদেরকে উচ্চ মূল্যে একটা সাজা দেওয়া উচিত। তবে এই যে প্রতিষ্ঠান যে বন্ধ করেছে, এটা আবার কারো কারো কাছে মনে হয় যে এটাও মানে এটা লোক দেখানো, হয়তো লোক দেখানো একটা হচ্ছে, তারা আদালতে যাবে, 2 দিন পরে এটা তাদেরকে দিয়ে দেবে, তার মানে তারা আরও বড় ধরনের একটা সার্টিফিকেট পেল। সো আমার মনে হচ্ছে যে এটা, আমি জানি না ডাক্তার হিসেবে আপনি নিজেও এটা একটু ভালো মত দিতে পারেন, কারণ আমার দৃষ্টিতে মনে হয় যেন প্রতিষ্ঠান আমরা ইয়ে করতে চাই না, কিন্তু তাদেরকে সাজা দিতে হবে। এবং এই এক একটা ছেলের মৃত্যুতে যে ক্ষতিপূরণ, সেটা তারা নিজস্ব একটা ডিক্লেয়ার করেছে, এবং সেটা কি তার বাবা মা, যাদের সন্তান, তারা কি সেটা মেনে নেবে কিনা, এটা একটা আলাপ আলোচনার বিষয়। 80 লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা আমরা জেনেছিলাম, শিশির মনির জানিয়েছিলেন তাদের প্রতিনিধি হিসেবে। 80 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার পরেও কিন্তু তাদের লাইসেন্সটা বাতিল হচ্ছে। তো এই জায়গায় আমি মনে করি যে ক্ষতিপূরণ আরো বাড়াই দিতে পারতো, লাইসেন্সের ইয়ে না করে, এবং তাদের উপর কিছু ইম্পোজ করতে পারতো। আপনি একটা গার্মেন্টসে যখন যান, গার্মেন্টসে যখন একটা অপকর্ম বলবো না, একটা ইনসিডেন্ট ঘটে, তখন সেই জায়গায় তো আপনি কমপ্লায়েন্সগুলো আপনি দেখেন, এটা আছে কিনা। তার মানে কমপ্লায়েন্ট না হওয়ার সুযোগ দিয়ে আপনি সরাসরি লাইসেন্স বাতিল করা, আপনি মনে করছেন যে এটাই অতিরিক্ত সাজা হয়ে গেছে। আপনি তাকে, আপনার যে গাইডলাইন আছে, আপনি এটা দেখেন। আপনি দেখেন নাই কেন? আপনাদের ইনভেস্টিগেশনের পরিদর্শকদেরও তো একটা কাজ আছে। এত বছর ধরে হাসপাতালটা চলছে, স্বাস্থ্য অধিদপ্তর কি করছে? তাদের এটা তদারক করার কথা ছিল না? তাদের সাজা কি? সেটাই, তাদের সাজা কি? তারা কেন বেকারি কেন এখানে দিয়েছে? সেই লোকগুলো বেকারি কিন্তু হাসপাতালে থাকতে পারে। আমরা এখানে আসবো, আমরা একটা ছোট্ট বিরতি নেই। হাসপাতালে যেমন বেকারি থাকতে পারে, লন্ড্রি থাকতে পারে, হাসপাতালে কিচেন থাকবে, হাসপাতালে এমনকি লেদ মেশিনও থাকতে পারে। কারণ হাসপাতালের কিন্তু আসলে বহু বিষয় রয়েছে, যেটা শুধু হাসপাতাল নয়। একটা অবকাঠামোগতভাবে একটা হাসপাতালকে শক্তিশালী করার জন্য হাসপাতালে বহু কিছু থাকে, এমনকি গাড়ি ধোয়ার জায়গাও থাকে, সার্ভিসিং করার